তাই তো, যেখানে দেখো আগের উইকে আমাদের 40-তে 40 পেয়েছিল যেসব স্টুডেন্টরা, তাদের নামগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। সে হচ্ছে আমাদের শ্রেয়া দেবনাথ হাওড়া থেকে, ও 40-তে 40। শুভদীপ পল্লী হাওড়া থেকে 40। সিমরান মল্লিক ও হাওড়া থেকে 40 পেয়েছিল। অঙ্কনা ভট্টাচার্য হাওড়া থেকে ও 40। ইন্দ্রজিতা ধারা হাওড়া থেকে ও 40। কয়না ঘোড়াই হাওড়া থেকে 40। মোহাম্মদ ইউসুফ আলী নর্থ দিনাজপুর থেকে 40। অঙ্কিতা ঘোষ হাওড়া থেকে ও 40। অরিজিৎ হালদার হাওড়া থেকে ও 40। রোহন চক্রবর্তী হাওড়া থেকে ও 40। এছাড়া আমাদের ছিল চন্দ্রাবতী দাস হাওড়া থেকে ও 36, ও 40 নয় অবশ্য। এই হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা 40-তে 40 পেয়েছিল। চলো তাহলে আজকে আমরা আমাদের আজকের মক টেস্টের পেপার তোমাদের সাথে শেয়ার করব। আর সময় বাকি আছে মাত্র 2 মিনিট। 2 মিনিট পর আমরা তোমাদের সাথে কোশ্চেন পেপার শেয়ার করব। তোমরা তার আগে সবাই কি করো, সবার ভিডিওটা অন রাখো পরীক্ষা চলাকালীন। তোমরা সবাই ভিডিওটা অন রাখো পরীক্ষা চলাকালীন এবং খাতা বার করে নাও। আজকে আমাদের সেই 10 কোশ্চেন প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স সেই চ্যাপ্টারটার উপর। ঠিক আমরা 35 থেকে আমাদের কোশ্চেনটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা রঞ্জিত তোমাকে দেখতে পাচ্ছি না, সায়ন দত্ত তোমাকে দেখতে পাচ্ছি না। ওকে, চলো আমাদের সময় প্রায় আরম্ভ হতে চললো। এবার আমরা তোমাদের রেজাল্ট, অনেকেই দেখতে পাচ্ছি এখানে অ্যাবসেন্ট আছো, সেই স্টুডেন্টদেরকে একটু বলবো অ্যাবসেন্ট কিন্তু হবে না, সেটা কিন্তু সবাই চেষ্টা করো একটু প্রত্যেক দিন যে যাতে তোমরা অ্যাবসেন্ট না হও। চলো এবার তোমাদের সাথে তাহলে আমরা কোশ্চেন পেপারটা শেয়ার করি। তাহলে এই হচ্ছে আমাদের আজকে 10 কোশ্চেন, তোমাদের সাথে সেটা দেখাচ্ছি। মক টেস্ট আজকে আমাদের 13। স্যার 2 নাম্বার যে কোশ্চেনটা ওটাতে একবার দেখতে পাচ্ছি না স্যার ওটা। ঠিক আছে। স্যার 7-এর কোশ্চেনটা।
স্যার আর কতক্ষণ আছে? আর তোমার বাকি আছে 2 মিনিট। ঠিক আছে স্যার। তোমাদের টাইম প্রায় শেষ হতে চললো, এবার যাদের হয়ে যাচ্ছে তারা সেটাকে মেসেজ করে পাঠিয়ে দাও। আমাদের যে চ্যাট বক্সটা আছে সেখানে অরুণাভ স্যারকে সিলেক্ট করে পাঠিয়ে দাও। এই হচ্ছে তোমাদের সেই 10টা কোশ্চেন আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশনের উপর। তাহলে তোমাদের সময় শেষ এইবার। এবার তোমরা নিশ্চয়ই সবাই পাঠিয়ে দিয়েছো। চলো এইবার আমরা কি করি, আজকে আমাদের অ্যানসার গুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই পাঠিয়ে দিয়েছো? চলো এবার আমরা অ্যানসার গুলোকে শেয়ার করছি তোমাদের সাথে। তাহলে দেখো আজকে যে মক টেস্ট 13 তার রেজাল্ট একটু আমাদের আসুক, কি হয় দেখি। প্রথম আজকে আমাদের কোশ্চেন ছিল রেশিও অবজার্ভ ইন দ্য ডাইহাইব্রিড ক্রস, যেটা হচ্ছে ফেনোটাইপিক্যালি। খুব ইজি কোশ্চেন, অপশন ডি 9:3:3:1। Question number 2. What type of gametes will form by the genotype of RR capital Y small y? এখান থেকে তুমি দেখবে যদি গ্যামেট ফরমেশন হয় তাহলে কি হচ্ছে R small y R capital Y, সেই জন্য 2 এর এই অপশনটা রাইট। Question number 3. The literally meaning of the chromosome, সেটাকে আমরা কেন নামটা বলি ক্রোমোজোম, কারণ কালার বডি আমরা দেখেছিলাম এটা আগের দিন। In cross between the yellow round and green wrinkle, find out the ratio between seeds having the yellow and green seed. আমরা wrinkle বা রাউন্ডটাকে ধরছি না, আমরা কটা ইয়েলো পাচ্ছি কটা আমরা গ্রিন পাচ্ছি, এর উপর বেস করে আমাদের এই কোশ্চেনটা ছিল, যেটা বি অপশন 3:1 হচ্ছে। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ আমরা দেখি চলো, who argued that pairing and separation of chromosome would lead to the segregation of pair of factors that are carried, সেটা দেখো Sutton and Boveri concept, সেই জন্য আমাদের 5 এর রাইট অপশন সি। কোশ্চেন নাম্বার চলো 6 এ আসি আমরা। 6, লিঙ্ক জিন আর প্রেজেন্ট ইন, কোথায় থাকে সেটা প্রেজেন্ট থাকে ইন দা সেম ক্রোমোজোমের মধ্যে।
কোশ্চেন নাম্বার 7, লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার, এই দুটো কিন্তু একই জিনিস নয়, কারণ লিঙ্কেজ যেহেতু সেম ক্রোমোজোমের মধ্যে থাকলো এখানে, আর ক্রসিং ওভার বিটুইন দ্য টু হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, সেই জন্য এটা একটা অপোজিট ফেনোমেনা। কোশ্চেন নাম্বার 8, মর্গান ওয়ার্কড আউট টাইনি ফ্রুট ফ্লাই, তার নামটা কি ছিল? অপশন এ ড্রোসোফিলা মেলানোগাস্টার, যেটাকে তোমরা ফ্রুট ফ্লাই বলি আমরা। কোশ্চেন নাম্বার 9, which of the following statement is not true of the two genes that show 50% recombination frequency? আমরা এসে একটা চার্ট দেখিয়েছিলাম না সেই লিঙ্কেজের, কোশ্চেনটা সেই চার্টের উপর তোলা কোশ্চেন। দেখো, যদি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা not true of two genes that show 50% recombination frequency তার থেকেও, তখন কি হয়? genes are tightly linked. Question number 10, linkage group are always present on the, কোথায়? সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, মানে এই একটা ক্রোমোজোম এই একটা ক্রোমোজোম সেইখানেই প্রেজেন্ট থাকে। এই হচ্ছে আমাদের লিঙ্কেজ গ্রুপের কথা। এই আমাদের 10টা কোশ্চেন আজকে, যেটা তোমাদের রাইট অ্যান্সার গুলো বললাম। এবার তোমরা কি করো, কাউন্ট করো করে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও 5 মিনিটের মধ্যে যে কত পেয়েছো তোমরা। আজকে মক টেস্ট নাম্বার দেবে, মক টেস্ট নাম্বার হচ্ছে ক্লাস 12 লিখবে, মক টেস্ট 13 দেবে, তোমার নাম লিখবে আর তুমি কত পেয়েছো সেটা লিখে পাঠিয়ে দেবে, তাহলে আমরা রেজাল্টটা প্রিপারেশন করে নেব এবং সেটা ইউটিউবের কমিউনিটি সেকশনে আমরা পোস্ট করব, যেটা তুমি দেখতেও পাবে তোমার বন্ধুরা বা তোমার পজিশনটা কোন জায়গায় আছে। চলো আমাদের 5 মিনিটের মধ্যে করো, আমরা তাহলে ততক্ষণে আমাদের ক্লাসের জন্য একটু প্রিপারেশন নিয়ে নিই। আমি তোমাদের পিডিএফ এগুলো একটু চলো এবার আমি তোমাদের জন্য আজকে কি প্রসিডিউর এবং প্ল্যানিং সেটা বলি। আমরা আজকে তোমাদের সাথে যে ক্লাসটা শেয়ার করব আজকে তার প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সের তার পরবর্তী পার্টটা। এবার দেখো আজকে তোমাকে তার জন্য একটু আমি ডিফারেন্ট ভাবে একটু পড়াবো, তার কারণ আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন, মিউটেশন, এই চ্যাপ্টারগুলোকে আমি তোমাকে একটা প্রথম ভিজুয়ালি একটা জায়গা থেকে একটু পড়াবার চেষ্টা করব, তারপর তোমাকে আমি এনসিইআরটির বইয়ে যে আমাদের ইংলিশ আর বেঙ্গলি নোট সেটা বোঝাবো। তাহলে আমরা দুটো পার্ট ধরে আজকে প্রিপারেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। স্যার তাহলে আমাকে চলো প্লিওট্রপিটা একবার বলে একটা, দেবেন? হ্যাঁ একদম শিওর, আমি প্লিওট্রপিটাও তোমায় বলবো, আমি তোমাকে একটু পরে নোটটা শেয়ার করছি ওখান থেকে বলছি একদম। দেখো আজকে তার আগে আমি একটুখানি দেখে নিই, তোমাদের সাথে আগে এটা শেয়ার করি একটু, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স।
দেখো আমি তাহলে তোমাকে এবার চলে এসেছি আজকে পার্ট 6 সেক্স ডিটারমিনেশন থেকে আমাদের পড়াটা আজকে আমরা শুরু করছি। আর আমাদের একজন বন্ধু প্লিওট্রপিটাও বলেছে, আমি ওটাও একবার বুঝিয়ে দেবো তোমাদের সবার জন্য। তার আগে আমরা যে পার্টটা একটু শুরু করি, আমি তারপর এনসিইআরটি বইতে যখন যাচ্ছি তখন প্লিওট্রপিটাও একবার বলবো। দেখো আজকে তাহলে আমাদের টপিক যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন দিয়ে। সেক্স ডিটারমিনেশন বললে আমরা কি কি বুঝতে পারি সেটাও একটু দেখি এর মধ্যে। তার সঙ্গে সঙ্গে তোমাকে আমি দাঁড়াও একটু, ভেরি গুড, চলো আমরা ফার্স্ট আমাদের সেক্স ডিটারমিনেশন বলতে গেলে আমাদের প্রথম না আমাদের সেলের মধ্যে তো ক্রোমোসোম থাকে, আমরা ক্রোমোসোম গুলো ডিপ্লয়েড সেটে থাকে, কিন্তু আমাদের যে ক্রোমোসোম গুলোকে তুমি যদি অ্যানালাইসিস করো দেখবে এদের মধ্যে টু টাইপ ক্রোমোসোম আছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোসোম। সেক্স ক্রোমোসোমের আর একটা নাম সেটা হচ্ছে অ্যালোজোম, এটা মাথায় ঢুকিয়ে নাও। এনসিইআরটি বইটা একটু খুলে রাখো, আমি যে যে পয়েন্টগুলো তোমাকে আন্ডারলাইন করতে এখন বলবো এবং এনসিইআরটির বই দেখিয়েও বলবো সেগুলোকে একটু আন্ডারলাইন করো। এবার আমি প্রথম বলি দ্য ক্রোমোসোম দ্যাট আর ইনভলভ ইন দ্য সেক্স ডিটারমিনেশন, মানে যে ক্রোমোসোম গুলো সেক্স ডিটারমিনেশনে হেল্প করছে তাদেরকে আমরা বলছি সেক্স ক্রোমোসোম আর অ্যালোজোম। তাহলে অটোজোম হচ্ছে আমাদের বডি ক্রোমোসোম, আমাদের বডির স্ট্রাকচারাল ফিচার্স এর জন্য রেসপন্সিবল। বাট সেক্স ক্রোমোসোম যেগুলোর আর একটা নাম দিয়েছি আমরা অ্যালোজোম, তারা কিসের জন্য রেসপন্সিবল? সেক্স ডিটারমিনেশনের জন্য। আমরা এটুকুনিও জানি আমাদের সেক্স ক্রোমোসোম হিসাবে কি কি আছে, এক্স আর ওয়াই আছে। অটোজোম তাহলে কি বুঝলাম? আর ক্রোমোসোম আদার দ্যান দ্য সেক্স ক্রোমোসোম, মানে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে সেক্স ক্রোমোসোম ছাড়া যে আদার ক্রোমোসোম থাকে সেটাই অটোজোম। নাম্বারটা কত? নাম্বারটা হচ্ছে 22 পেয়ার্স, যেটা হচ্ছে অটোজোম, আর 1 পেয়ার সেটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোসোম। মেলেদের মধ্যে পরে কেউ কিছু বলছো বলো, তো কিছু বললে? ওকে, মেলেদের মধ্যে যে সেক্স ক্রোমোসোম থাকে সেটা হচ্ছে এক্স ওয়াই, আর ফিমেলদের মধ্যে যে সেক্স ক্রোমোসোম থাকে সেটা এক্স এক্স। এটা মাথায় রাখো একদম। কিন্তু নাম্বার অফ অটোজোম ইন সেম ইন মেল অ্যান্ড ফিমেল, মানে আমরা ছেলে আর মেয়েরা যারা আছি আজকে এই ক্লাসের মধ্যে তাদের সবার অটোজোম কিন্তু সেম নাম্বার, এবং তার মধ্যে জেনেটিক যে স্ট্রাকচারাল পয়েন্ট সেগুলো সেম, শুধুমাত্র সেক্স ক্রোমোসোমের জন্যই আলাদা হওয়ার জন্য আমরা আলাদা। এটা মাথায় রাখো। সেক্স ক্রোমোসোমের মধ্যে তাও বলবো এক্স যেটা আছে সেটা আমাদের মেল ফিমেলে সেমই আছে, শুধু ওয়াইটা আমাদের আলাদা আছে, মানে যারা আমরা মেল আছি। তাহলে আমি তোমাকে একটা সেক্স ক্রোমোসোম সম্বন্ধে একটা আইডিয়া দিতে চাইলাম। এবার এনসিইআরটি বইটা খুললে তুমি একটা সায়েন্টিস্টের নাম দেখতে পাবে, দেখো তার নাম দিচ্ছি আমরা হেনকি। এনসিইআরটি বইতে দেখো ওখানে পাশে লেখা আছে ইয়ারটা, এটা হচ্ছে 1891। যেখানে উনি কি করলেন, উনি স্পারম্যাটোজেনেসিস ইন দ্য সাম ইনসেক্ট, মানে কিছু ইনসেক্টের মধ্যে কেমন ভাবে স্পার্ম তৈরি হয় সেটাই স্পারম্যাটোজেনেসিস, তিনি সেটাকে অবজার্ভ করলেন। অবজার্ভ করে উনি বললেন দ্যাট 50% অফ দ্য স্পার্ম, এটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে ভালোভাবে মাথায় ঢোকাও। আমরা কি বলছি? 50% of the sperm in the receive a nuclear structure after spermatogenesis and other 50% did not receive it. এটা আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে বলছি না, তাহলে কাদের ক্ষেত্রে বলছি এটা? এটা বলছি আমরা ইনসেক্টের ক্ষেত্রে। ওখানে দেখলাম তোমার 50% স্পার্ম রিসিভ করছে একটা নিউক্লিয়ার স্ট্রাকচার, আর 50% স্পার্ম ওই নিউক্লিয়ার স্ট্রাকচারটা রিসিভ করছে না। এই হেনকিং বলে সায়েন্টিস্টটাই ওইগুলোর নাম দিলেন এক্স বডি। তারপরে যখন আরো সায়েন্স ডেভেলপ করলো তখন ওই এক্স বডিটার নাম চেঞ্জ করে আমরা কি দিলাম? এক্স ক্রোমোসোম। কিন্তু হেনকিং দিয়েছিল কি? এক্স বডি, এক্স ক্রোমোসোম নয়, কিন্তু এটাকে একটু গুলিয়ে ফেললে আমাদের চলবে না। তাহলে এনসিইআরটি বই থেকে হ্যানকিং এর কথা একটু আন্ডারলাইনটা করে রেখেছো তো, নামটা অন্তত ইয়ারের ব্যাপারটা আর এক্স বডি এই ব্যাপারটা। এবার তোমাকে আমি দেখাই মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন। আমরা সেক্স ডিটারমিনেশন করার ডিফারেন্ট পদ্ধতিগুলো তোমায় বলছি। একটা হচ্ছে এক্স 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 ও সেক্স ডিটারমিনেশন, একটা এক্স 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 ওয়াই সেক্স ডিটারমিনেশন, আর একটা জেড জেড আর জেড ডাব্লিউ সেক্স ডিটারমিনেশন। চলো এবার এই ব্যাপারটাকে নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করব। প্রথম আমি এক্স এক্স আর এক্স ও মেকানিজমে বলবো।
এখানে দেখো মেল যেটা সেটা হচ্ছে হেটারোগ্যামেটিক। হেটারো মানে ডিফারেন্ট, ওদের যে গ্যামেটস থাকে তাদের ক্ষেত্রে দেখো এক্স ও মানে গ্যামেটস উইথ এক্স অ্যান্ড গ্যামেটস উইথাউট এক্স, মানে সেই জন্য এক্স জিরো বলতে পারো তুমি সেটাকে। কিন্তু পেয়ারিং অফ ক্রোমোজোম সেটা কি সিমিলার? সেটা সিমিলার নয়, যে কোনো একটা আছে, তাই সেটাকে আমরা হেটারোগ্যামেটিক বললাম। আমি এটা কাদের এক্সাম্পল বলছি? আমাদের হিউম্যান নয়, এটা বলছি ইনসেক্ট অ্যান্ড গ্রাসহপার, লাইক একটা এক্সাম্পলও দিচ্ছি আমরা। আর ফিমেলরা হচ্ছে হোমোগ্যামেটিক, যেখানে ফিমেলদের মধ্যে দুটো সেক্স ক্রোমোজোমই সিমিলার হয়, তাই তাকে বলে এক্স এক্স হোমোগ্যামি। হোমো মানে সিমিলার, এটা মাথায় ঢোকাও। হেটেরো মানে ডিসিমিলার, আলাদা আলাদা। তাহলে মেনি ইনসেক্ট সাচ অ্যাজ গ্রাসহপার, তারা কোন ধরনের সেক্স ডিটারমিনেশন পদ্ধতিটাকে ফলো আপ করে? এক্স 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 ও বা এক্স জিরো মেকানিজমটা। এইভাবে তোমাকে মাথায় রাখতে হলো। তুমি এক্স এক্স আর এক্স ও সেক্স ডিটারমিনেশন খুঁজে পেয়েছো তো এনসিইআরটির বইতে, ওখানে একটু মেল হেটেরোগ্যামেটিক আর ফিমেল হোমোগ্যামেটিক আর মেনি ইনসেক্ট সাচ এজ গ্রাসহপার একটু আন্ডারলাইন করে রাখো। এবার দেখো, এবার আমি এক্স এক্স আর এক্স ওয়াই সেক্স ডিটারমিনেশনের কথা বলছি। এই এক্স এক্স আর এক্স ওয়াই সেক্স ডিটারমিনেশন তুমি কাদের মধ্যে অবজার্ভ করতে পারবে? মেলেদের মধ্যে পারবে। আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে মেলরা হয় হেটেরোগ্যামেটিক। তুমি জানো ভালো করে আমাদের যে গ্যামেট মাদার সেল, তার মধ্যে কি সেক্স ক্রোমোজোম থাকে? এক্স ওয়াই, দুটো ডিফারেন্ট টাইপ, তাই আমরা এটাকে বললাম হেটেরোগ্যামেটিক। আর ফিমেলদের মধ্যে কি থাকে? এক্স এক্স, তাই তো? তাহলে দুটোই এক্স আছে, তাহলে এটাকে আমরা কি বললাম? হোমোগ্যামেটিক, বিকজ দুটো সেম টাইপ অফ এক্স ক্রোমোজোমই আছে। এই এক্স এক্স আর এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম বা মেকানিজম, এটা কারা কাদের মধ্যে তুমি দেখতে পাবে? যেটা হিউম্যান অ্যান্ড ড্রোসোফিলার মধ্যে তুমি দেখতে পাবে। এই দুটো এক্সাম্পল মাথায় রাখতে হবে, এটা আন্ডারলাইন করে রাখো। এক্স 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 ওয়াই মেকানিজম তুমি কাদের মধ্যে দেখতে পাবে? ড্রোসোফিলার মধ্যেও দেখতে পাবে, যার একটা নাম আমরা বলছিলাম ফ্রুট ফ্লাই। বুঝে গেছে ব্যাপারটা? এটা একটু আমাদের মাথায় রাখো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তারপরে চলে আসি আমরা আরেকটা একটু ডিফারেন্ট টাইপ অফ সেক্স ডিটারমিনেশন। দেখো এটাকে এক্স না বলে আমরা জেড জেড আর জেড ডাব্লিউ মেকানিজম বললাম, কিন্তু এক্স ওয়াই বা এক্স এক্স বললাম না কেন? এটা একটা কোনো রিজন আছে? দেখো সেটাকে ফাইন্ড আউট করলে তুমি পাবে এই জিনিসটাই। তুমি এটা দেখতে পাবে মেনলি কিছু বার্ডস এর মধ্যে। এদের ক্ষেত্রে মেলটা হলো হোমোগ্যামেটিক। এতক্ষণ অবধি আমরা যেটা পড়ে এসেছিলাম সেখানে মেলটা ছিল কি? হেটেরোগ্যামেটিক ছিল। কিন্তু এখন কি দেখছি? মেলটা হোমোগ্যামেটিক। সেই জন্য আমরা এক্সট্রা ছেড়ে নতুন একটা জেড নিয়ে চলে এলাম, তাতে তোমাদের মধ্যে কনফিউশন না হয়। তাহলে জেড জেড এই যে বলছি আমরা, মেল হচ্ছে হোমোগ্যামেটিক, ফিমেল কি হবে? হেটেরোগ্যামেটিক। সেই জন্য এটা হচ্ছে জেড অ্যান্ড ডাব্লিউ সেক্স ক্রোমোজোম তার মধ্যে প্রেজেন্ট থাকে। তুমি এটা কার মধ্যে দেখতে পাও? বার্ডস এর মধ্যে দেখতে পাও। এবার আমাদের অনেক সময় দেখবে, অনেক সময় যখন এখনো হয় গ্রামের দিকে, কি বলতো, না সব জায়গাতেও হতে পারে, গ্রাম শহরের ব্যাপার কিছু নেই, সেটা হচ্ছে কোনো সময় মেয়ে ছেলে হলে ঠিক আছে। এখনো তো আমরা অনেকটা পিছিয়ে আছি মানুষরা, অন্যান্য অ্যানিমালসের থেকে অনেক সময় বলি আমরা অনেক ডেভেলপ, অনেক সময় ডেভেলপমেন্ট দেখাই না। সেই জন্য অনেক সময় মেয়ে হলে আমরা অনেক সময় সেই বউ বা ওয়াইফদের দোষ দিই। কি দোষ দিয়ে বলে না, তোমার জন্যই আমার ছেলে হলো না, এই জন্য মেয়ে হলো। কিন্তু এটা তারা জানে না, এই সেক্স ডিটারমিনেশন ছেলে হবে বা মেয়ে হবে এটা কার উপর ডিপেন্ড করে? মেয়েদের উপর নয়, কারণ আমাদের হিউম্যান বিংসে বাবার উপর। রাইট, ফাদারের উপর বা বাবারের উপর ডিপেন্ড করে। দেখো আমি এখানে কি দেখিয়েছি, এখানে এই যে ফাদার, তার মধ্যে সেক্স ক্রোমোজোম কি থাকে? এক্স ওয়াই। মাদারের মধ্যে কি থাকে? এক্স এক্স। এবার ফাদারের বডি থেকে আমরা তো কি পাই? স্পার্ম পাই, মানে শুক্রাণু পাই। আইদার ওখান থেকে এক্স শুক্রাণু বা এক্স স্পার্ম আর ওয়াই স্পার্ম পেতে পারি। মাদারের থেকে কি পেতে পারি? যে এক্সেলটাই পাই না কেন, তার মধ্যে এক্স কন্টেনিং এক্সেলই পাবো। এবার যদি ওয়াই এই স্পার্মটা এক্স এর সঙ্গে ফিউজ করে, দেখো এক্স ওয়াই তৈরি হয়, তাহলে কি তৈরি হবে? সন তৈরি হবে। এবারে এক্স স্পার্মটা যদি এক্স এর সঙ্গে ফিউজ করে, এক্স এক্স তৈরি হবে।
তাহলে ডটার তৈরি হবে, ডটার। রাইট, কন্যা হবে। তাহলে বুঝতে পারছো ফাদারের যে স্পার্ম সেটাই ডিপেন্ড করছে মেল বেবি হবে না ফিমেল বেবি হবে। তাহলে এইভাবে আমরা সেক্স ডিটারমিনেশন করতে পারি হিউম্যান বিংস এর ক্ষেত্রে। এটা একদম ক্লিয়ার আমাদের মাথায় ঢুকিয়ে নাও। তাহলে একদম আমরা মনে রাখবো আমাদের হিউম্যান বিংস এর মধ্যে মেলেদের মধ্যে XY আছে, ফিমেলদের মধ্যে XX আছে। এটা কিন্তু ভুললে চলবে না আমাদেরকে। এবার দেখো তাহলে আমরা কি দেখলাম, ডিউরিং যখন স্পারম্যাটোজেনেসিস হয় মানে স্পার্ম প্রোডাকশন হয় তখন মেল প্রডিউস করে টু টাইপ অফ স্পার্ম, আইদার এক্স কন্টেনিং স্পার্ম আদারওয়াইজ ওয়াই কন্টেনিং স্পার্ম। এবার কোন স্পার্মটা ফিউজ করছে উইথ দ্য এক্স সেল ডিপেন্ডিং অন ইট কি তৈরি হবে, কোন ধরনের বেবি, সেটা ডটার হবে না সন হবে, মানে ছেলে হবে না মেয়ে হবে, সেটা ডিপেন্ড করবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটা আমরা ভালো করে একটু মাথায় রাখবো। তারপর দেখো there is a equal probability of fertilization of ovum with the sperm of the carrying either X or Y chromosome. এবার আমরা কিন্তু কোনো সিওরিটি নেই, বলতে পারো ইকুয়াল প্রবাবিলিটি আছে, X কন্টেনিং স্পার্মটাও ফিউজ করতে পারে, Y কন্টেনিং স্পার্মটাও ফিউজ করতে পারে। সেজন্য আমরা বললাম দুটো স্পার্মেরই ইকুয়াল প্রবাবিলিটি আছে, কিন্তু কোনটা করবে সেটা বলতে পারো সেই গড বা সুপার পাওয়ার সেই ডিসাইড করে, না কে করে সেটাও আমরা জানি না, বা না বাই চান্স হয় করে যেটা আলটিমেটলি তৈরি হয় সেটাই আমাদের একটা বেবির সেক্সটাকে ডিনোট করে। কিন্তু আমরা যদি এবার সেক্স ডিটারমিনেশন হানিবির ক্ষেত্রে দেখি, এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা তুমি এবার পরিষ্কার একটু ভালো করে বোঝো এই পার্টটা, এটা কি বলতে চাইছি। স্যার একসাথে দুটো গেমেট ফিউজ করবে না? কার ক্ষেত্রে বলো সেটা, মেল না ফিমেল? আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে। হিউম্যান বিংস এর ক্ষেত্রে স্যার মেলের এক্স আর ওয়াই দুটোই ফিউজ করবে না একসাথে? না, আমাদের হিউম্যান মেলেদের ক্ষেত্রে কি হয়, যে স্পার্মটা দু ধরনের স্পার্ম তৈরি হয়, এক ধরনের স্পার্ম যার মধ্যে এক্স ক্রোমোসোম থাকে আর একটা ধরনের স্পার্ম যাদের মধ্যে ওয়াই ক্রোমোসোম থাকে, বুঝতে পারছো? কিন্তু এদের মধ্যে যে কোনো একটা স্পার্ম কিন্তু জেনারেলি ফিউজ করে আর একটা এক্স এর সঙ্গে। বুঝে গেল তোমার কোশ্চেনটা? স্যার দুটো কেন না করে স্যার? এটা একটা ভালো কোশ্চেন, কারণ কেন করে না দুটো ধরনের স্পার্ম? কারণ আমরা আমাদের হিউম্যান রিপ্রোডাকশনের ওরিয়েন্টেশনে বলবো একটা মনে করো এক্সেল এর মধ্যে অনলি একটা স্পার্মই ঢুকতে পারে, দুটো স্পার্ম ওখানে ঢুকতে পারে না। ভাবো একটা রুম আছে, রুমের মধ্যে একজনই ঢোকার পারমিশন আছে, দুজন ঢুকতে পারে না, সেজন্য যে আগে ঢুকে পড়ছে। তাছাড়া তো স্যার ওখানে সেই একটা স্পাম এন্টার করার পর সেই কর্টিক্যাল লেয়ার থেকে ওভামের একটা এসে সেটা বাইরে একটা কভারিং করে দেয় যাতে অন্য একটা স্পাম এন্টার না হ্যাঁ, করতে পারে। কিন্তু তুমি যেটা বলছো সেটা রাইট, কিন্তু আমি টেকনিক্যালি কি বলছি, মানে একজনেরই পারমিশন আছে ঢোকবার স্পার্মের, সেই জন্য কে আগে ঢোকে এক্স কন্টেনিং না ওয়াই কন্টেনিং তার উপর ডিপেন্ড করে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার তো? জোনা পেলোসিডাই তো সেটা ইয়ে করে। হ্যাঁ, ডিনোট করে, রাইট, সেটা ডিটারমিনেশন করে, কিন্তু সেটা আমরা যাচ্ছি না সেই সব পয়েন্ট অফ ভিউটা এখন। এবার আমরা সেক্স ডিটারমিনেশন ইন হানিবির ক্ষেত্রে দেখি। দেখো মৌমাছি হানিবির ক্ষেত্রে কিভাবে সেক্স ডিটারমিনেশন হয়, ইট ইজ বেসড অন দ্য নাম্বার অফ সেট অফ দ্য ক্রোমোসোম, মানে কি ধরনের সেটে আছে, সেটা ডিপ্লয়েডে আছে না হ্যাপ্লয়েডে আছে, তার উপর বেস করে এখানে সেক্স ডিটারমিনেশন হয়। ভালোভাবে দেখো, ফার্টিলাইজড এগ ডেভেলপ অ্যাজ এ ফিমেল, যদি ফার্টিলাইজেশন হয় স্পার্ম আর ওই এক্সেল এর ফিউশন হয়, সেই এগ থেকে ফিমেল তৈরি হবে, সেটা হচ্ছে কুইন হবে বা ওয়ার্কার হবে। কিন্তু আনফার্টিলাইজড এগ থেকেও, মানে যে এগটা ফার্টিলাইজেশন করেনি তার থেকে কি তৈরি হয়, মেল তৈরি হয়, তাকে আমরা বলছি ড্রোন। কিন্তু কোন প্রসেসে তৈরি হয় সেটাকে আমরা বলছি পার্থেনোজেনেসিস প্রসেস। দেখো আমরা এখানে কি বলছি, কুইন ডিপ্লয়েড আর ড্রোন সেটা হচ্ছে তোমাদের মেল। এবার এরা যদি কুইন থেকে দেখো হ্যাপ্লয়েড কন্টেনিং একটা তোমার বীজ তৈরি হতে পারে, রাইট? এটা মাথায় রাখো। আমরা এই ছবিটা ভালো করে দেখো তো, ফিমেলের মধ্যে 32টা ক্রোমোসোম আছে, এখান থেকে দুটো গ্যামেটস তৈরি হচ্ছে। এবার এইখান থেকে এই যদি মনে করো মেল 16 আর এখান থেকে আমরা পাচ্ছি কি 16, রাইট? তাই তো? এবার এই দুটো যদি ফিউশন করে 16 আর 16 ক্রোমোসোম 32 ক্রোমোসোম তৈরি হয়। সেখান থেকে দুটো অপশন আছে, একটা কুইন হবে আদারওয়াইজ ওয়ার্কার হবে। কিন্তু এই যে ফিমেল, এই ফিমেলটা দেখো এক্সেলটা আনফার্টিলাইজড হয়ে, মানে ফার্টিলাইজেশন হয়নি,
সেখান থেকে কি তৈরি হয়েছে, একটা ড্রোন তৈরি হয়েছে, যেটা আনফার্টিলাইজড এগ থেকে। কোন প্রসেসকে ফলো আপ করে, পার্থেনোজেনেসিসটাকে ফলো আপ করে। বুঝেছো? এবার দেখো আরেকটা জিনিস, তোমাকে এটা কিন্তু ভালো করে আমাদের মাথায় রাখবে তোমরা। তাহলে মনে রাখবে, দেয়ারফোর দ্য ফিমেল আর ডিপ্লয়েড বা 32 ক্রোমোজোম থাকে, মেলেদের মধ্যে তারা হ্যাপ্লয়েড হয়, তাদের মধ্যে কি থাকে, 16টা ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড থাকে। সেজন্য এই হানিবির সেক্স ক্রোমোজোমের ডিটারমিনেশনটাকে বলে হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখান থেকে কি আমরা শিখলাম, মেল প্রোডিউস স্পার্ম তৈরি করে কিন্তু মাইটোসিস প্রসেস। এই যে মেল তৈরি করছে স্পার্ম, এখানে মিওসিস নয়, এখানে কোন প্রসেসে তৈরি হয়, মাইটোসিস প্রসেসে তৈরি হয়। এটা একটা ইউনিক প্রসেস, এটা আমাদের মনে রাখতে হবে, তাই তো? সো দে ডু নট হ্যাভ দ্য ফাদার, কারণ তার ফাদার নেই, তো সে তো আনফার্টিলাইজড এগ থেকেই তৈরি হয়েছে, সেজন্য তার ফাদার নেই, সেজন্য বাট দে ক্যান নট হ্যাভ দ্য সন। তাহলে তার একটা মনে করো তার থেকে ছেলে হবে না কিন্তু কখনোই, বাট হ্যাভ দ্য গ্র্যান্ডফাদার, কিন্তু তার সেই পূর্বপুরুষ হিসাবে তার গ্র্যান্ডফাদার তার কিন্তু ছিল। তার কারণ তার একটা সময় তো সেই আনফার্টিলাইজড এগ থেকে তা তৈরি হয়েছিল, কিন্তু তার আগে তো ফার্টিলাইজড ছিল একটা সময়। এই কথাটা ভালো করে মাথায় রেখো। তাহলে এইটা ভেরি ইউনিক পয়েন্ট, আন্ডারলাইন করো, মেল প্রোডিউস দ্য স্পার্ম বাই দ্য মাইটোসিস। ক্লিয়ার? তাহলে এই অবধি আন্ডারলাইন করো।